সালামু আলাইকুম। প্রতিশব্দ প্রতিশব্দ নিয়ে আজকে আমাদের ক্লাস। প্রতিশব্দ আসলে কি বোঝায়? প্রতিশব্দ এর আরেকটি প্রতিশব্দ রয়েছে, সেটি হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ, দেখুন এই যে সমার্থক, এই শব্দটিকে আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করলে দাঁড়াচ্ছে সম যোগ অর্থক। খেয়াল করুন যে সম যোগ অর্থক, ফলে এখানে মকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি ম হসন্ত যোগ স্বরে অ, আর এটি শুরু হয়েছে স্বরে অ দিয়ে। তাহলে এরপর রয়েছে যোগ, এই যেরকম। তাহলে এখানে দুটি স্বরে অ রয়েছে। তাহলে এই দুটি কি বলছে? এই দুটি স্বরে অ মিলে এখানে স্বরে আ হবে সন্ধির নিয়ম অনুযায়ী, অর্থাৎ স্বরসন্ধির নিয়ম পড়েছে এটা। ফলে এখানে যে শব্দটি গঠিত হয়েছে সেটি হচ্ছে সমার্থক। এখানে আকারটা সন্ধির কারণে এসেছে। এই স্বরে আ কি হবে? যে এই স্বরে আ কার হয়ে এই ময়ের সাথে বসবে, কারণ দুটি স্বরধ্বনি এখানে স্বরে অ পাশাপাশি অবস্থান করছে। আমরা জানি যে দুটি স্বরধ্বনি যদি পাশাপাশি অবস্থান করে তবে সেটিকে কি বলা হবে? সেটিকে বলা হবে যে স্বরসন্ধি, অর্থাৎ সন্ধির মাধ্যমে এই সমার্থক শব্দ গঠিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সম মানে কি? সম মানে হচ্ছে সমান, সম মানে সমান, অর্থক মানে অর্থ রয়েছে, তাহলে সমান অর্থ। অর্থাৎ একটা শব্দের যদি যে অর্থ, সেই অর্থ অনুযায়ী তার আরো শব্দ, অনেকগুলো শব্দ পাওয়া যায়, সেটিকে বলা হবে সমার্থক শব্দ। এই সমার্থক শব্দের আরেক নাম হচ্ছে প্রতিশব্দ। যেমন ধরুন যে এখানে বাতাস, বাতাস একটি শব্দ। বাতাস বলতে যা বোঝায় এটি কিন্তু আরো শব্দ রয়েছে একই রকম কিন্তু অর্থ একই। তাহলে বায়ু, বায়ু, পবন, অনিল, হাওয়া, সমীর, সমীরণ, সমীরণ। ফলে খেয়াল করুন যে কখনো আপনি একটা বাক্যে হাওয়া হিসেবে এই শব্দটি পেতে পারেন, কখনো সমীর শব্দটি পেতে পারেন। কবিতার ক্ষেত্রে এরকম ভিন্নতা দেখা যায়, উপন্যাস গল্পে একই শব্দের বিভিন্ন রকম ব্যবহার দেখা যায়। তো দেখা যাচ্ছে একই অর্থ কিন্তু বিভিন্ন রকম প্রতিশব্দ দেখা যায় উপন্যাস, নাটকে, ছোট গল্পে। এটি আসলে কি প্রকাশ করে? এটি আসলে ভাষাগত দক্ষতাকে প্রকাশ করে। যখন একজন শিক্ষার্থী একটা শব্দের অনেক ধরনের প্রতিশব্দ এবং সমার্থক শব্দকে জেনে যায়, তখন সেটি তার ভাষাগত যে সমৃদ্ধি সেটিকে ধারণ করে। ফলে সে যখন উপরের ক্লাসে উঠে পড়তে যায় তখন এগুলো তাকে হেল্প করে। কারণ কি? ভাষা একটা ইমেজ তৈরি করে এবং কানেক্টিভিটি তৈরি করে। তাহলে একটি ভাষার যত শব্দ একজন শিক্ষার্থী মাথায় গেঁথে থাকে সেটি কিন্তু তাকে তত বেশি সুবিধা দিয়ে থাকে। ফলে আপনি যখন একটা শব্দ শিখেন, সেই শব্দের সমার্থক শব্দগুলো যদি আপনার জানা থাকে, সেটি আপনাকে কিন্তু আরো অনেক বৈচিত্র্যময় ভাষা তৈরিতে ব্যাপক ভূমিকা রাখে বা হেল্প করে বা সহায়তা করে। তাহলে এই যে সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলতে আমরা কি বুঝতে পারছি? যে একই অর্থ কিন্তু তার বিভিন্ন রকম নাম, তাহলে সেটিকে বলা হচ্ছে সমার্থক শব্দ। দেখুন আমি একটা উদাহরণ দিই। ধরুন যে রাজীব, রাজীব কুমার সাহা চৌধুরী। দেখুন রাজীব কুমার সাহা চৌধুরী, এই যে কতগুলো নাম, 1 2 3 4, কিন্তু এটা একজনকেই বোঝায়। ধরেন রোল 1 এর নাম হচ্ছে রাজীব কুমার সাহা চৌধুরী। কেউ বলছে রাজীব, কেউ বলছে কুমার, কেউ বলছে সাহা, কেউ বলছে চৌধুরী। ফলে রোল 1 তার নাম হচ্ছে রাজীব কুমার সাহা চৌধুরী। তাহলে দেখুন একজন ব্যক্তির কিন্তু ভিন্ন ভিন্ন নাম রয়েছে। ঠিক এরকম আমরা বিভিন্ন রকম যে শব্দ ব্যবহার করি তার বিভিন্ন রকম নাম রয়েছে। বিশেষ করে
আমরা দৈনন্দিন জীবনে অনেক শব্দের সাথে পরিচিত আছি যেগুলো অনেকগুলো সমার্থক শব্দ বা প্রতিশব্দ রয়েছে। কিরকম দেখা যাক, ধরা যাক যে অকস্মাৎ। অকস অকস্মাৎ অকস্মাৎ অর্থ কি? হঠাৎ। তাহলে এটি সমার্থক শব্দ কি? ধরুন এটি দিয়ে আপনি একটা বাক্য পেলেন, তিনি অকস্মাৎ বাড়ি এসেছেন, তিনি হঠাৎ করে বাড়ি এসেছেন। তাহলে এখানে পাচ্ছি যে আচমকা, আচমকা, এবং কখনো কোনো একটা লেখার মধ্যে আপনি অকস্মাৎ পাবেন, কখনো আচমকা পাবেন। তারপর অতর্কিত, সহসা, সহসা, অতর্কিত। যেমন এটা কিন্তু আমরা অনেক শুনে থাকি যে তিনি অতর্কিত, এরকম অতর্কিত হামলার শিকার হয়েছেন। তাহলে যখন আমরা বাক্যে তা প্রয়োগ করি, কখনো আমরা লিখি অকস্মাৎ, কখনো আচমকা, কখনো সহসা, কখনো অতর্কিত। তারপর তাহলে কি বোঝাচ্ছে যে প্রতিশব্দ বা সমার্থক শব্দ আমাকে কেন শিখতে হবে? এটি শিখতে হবে এই কারণে যে বাক্যের অর্থ সঠিকভাবে বোঝার জন্য যত শব্দের অর্থ আমরা জানবো সেটি আমাদেরকে তত বোধগম্য করে বুঝতে আমাদেরকে হেল্প করবে বা সহায়তা করবে। তারপর দৈবাত। তাহলে দৈবাত বা অকস্মাৎ বা হঠাৎ যাই থাকুক না কেন, এগুলো দেখুন সমার্থক শব্দ, অর্থ এগুলো একই, হঠাৎ বা আচমকা। তিনি দৈবাত ফিরে এলেন, ঢাকা যেতে গিয়ে তিনি দৈবাত ফিরে এলেন, হঠাৎ করে ফিরে এলেন। তারপর তিনি সহসা বাড়ি যান না, এরকম। তারপর দেখুন যে আরো আছে অক্ষয়। অক্ষয় শব্দটি যদি আমরা খেয়াল করি, অক্ষয় যার ক্ষয়হীন, ক্ষয় নেই, তাই তো? তাহলে এটিকে যদি বলি ক্ষয়হীন, ক্ষয়হীন। তারপর আরো রয়েছে অশেষ, অনন্ত, অনিঃশেষ। অশেষ অর্থাৎ যার শেষ নাই, অশেষ, অনন্ত। তারপর অনিঃশেষ। আর কি হতে পারে? দেখুন অক্ষয় অর্থাৎ যার বিনাশ নেই, তারপর বিনাশহীন, অবিনাশী। এই যে অবিনাশী অর্থাৎ যা বিনাশ করা যায় না। তারপর অন্তবিহীন, অন্ত, অন্ত মানে শেষ, অন্তহীন মানে যা শেষ নেই, অন্তহীন। তারপর আরো হতে পারে অন্তবিহীন, অন্ত। এখন কোনটা যে পরীক্ষায় আসবে সেটি তো আমরা জানি না, তার মানে কি যতগুলো পারি আমরা মুখস্থ করতে হবে, এগুলো আসলে মুখস্থ করেই মনে রাখতে হয়। তাহলে খেয়াল করুন যে অক্ষয়, অশেষ, অনন্ত, অনিঃশেষ, অবিনাশী। এই যে অবিনাশী অর্থাৎ বিনাশ মানে কি? বিনাশ মানে ধ্বংস। তাহলে অবিনাশী মানে যার ধ্বংস নেই। ফলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, নিচে কোনটি অক্ষয় শব্দের সমার্থক শব্দ কিংবা অক্ষয় শব্দের সমার্থক শব্দ নয়? তখন আমরা উত্তর করব কিভাবে? দেখবো যে ক, খ, গ, ঘতে বিভিন্ন রকম অপশন থাকবে। তো যত শব্দের অর্থ আমার জানা থাকবে তত সেটি আমাকে কি করবে? হেল্প করবে। তারপর দেখুন যে অশ্ব, এটি খুব আসে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করছি। অশ্ব, অশ্ব মানে কি? অশ্ব হচ্ছে ঘোড়া, ঘোড়া, ঘটক। ঘটক আর ঘটকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখুন ঘো, এখানে বানানটা কিন্তু ঘো, আর যদি বলতো ঘটক তখন কিন্তু হতো না, তাহলে ঘটক না, ঘটক। তারপর আরেকটা আছে হয়, তুরগ, তুরগ, তুরঙ্গম। তারপর হচ্ছে বাজি। তাহলে খেয়াল করুন আরেকটি আছে ঘোড়া, ঘটক, হয়, তুরগ, তুরঙ্গম। তাহলে বাজি এখানে আমরা মুছে দিই যেহেতু নেই। তাহলে এখানে দেখুন ঘোড়া, ঘটক। এখন প্রশ্ন হলো নিচের কোনটি ঘোড়া শব্দের সমার্থক শব্দ নয়? এই যে ঘোড়া শব্দের সমার্থক শব্দ নয়। তাহলে এখানে ধরেন এক দিল অশ্ব, এটি সমার্থক শব্দ। দুই ঘটক, একটু ব্যতিক্রম গুলো হয়। তিন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হয়। তারপর হচ্ছে তুরগ বা তুরঙ্গম। তাহলে এক দুই, এখানে ধরুন তিনটা দিয়ে আরেকটা দিল অন্যরকম, তখন কিন্তু আমাকে বলতে হবে যে এটি
আসলে এর প্রতিশব্দ নয়। তাহলে ঘোড়া বা ঘটক এর প্রতিশব্দ বা সমার্থক শব্দের মধ্যে একটা ব্যতিক্রম পাচ্ছি হয়। হয় শব্দটা কিন্তু মনে হবে যে এটা কি ক্রিয়া নাকি, কিন্তু আসলে সেটি কিন্তু এখানে কিন্তু সমার্থক শব্দ হিসেবে ব্যবহার হচ্ছে। তারপর দেখুন আকাশ। তো কবিতা গানের ক্ষেত্রে আমরা প্রচুর সমার্থক শব্দ পেয়ে থাকি। তাহলে আকাশ শব্দের সমার্থক শব্দ গুলো কি কি? দেখুন গগন, এটার সাথে আমরা পরিচিত। আসমান, এটাও পরিচিত। ব্যতিক্রম গুলো আমরা আগে মুখস্থ করব। গগন, তারপর হচ্ছে আসমান, তারপর হচ্ছে অম্বর, তারপর দেখুন খ ব্যতিক্রম অম্বর, তারপর আর কি হতে পারে? বোম, নভ, বোম, নভ, এটা চন্দ্র বিসর্গ দিয়েও থাকে, বিসর্গ ছাড়াও থাকে। তারপরে অন্তরিক্ষ, অন্তরিক্ষ, তারপর হচ্ছে নীলিমা, নীল যুগ ইমন, এটি দিয়ে হয়েছে নীলিমা। তাহলে নীলিমা, তারপর দুলুক, দুলুক, খেয়াল করুন যে এই যে এখানে ইম্পর্টেন্ট কোনটা, যে নীলিমা এটা কিন্তু একজনের নাম। তো অনেক ক্ষেত্রে এটা আসে যে নীলিমা তাহলে কি বোঝাচ্ছে? আকাশকে বোঝাচ্ছে, তাই না? তারপর অন্তরিক, দুলক, গান বা দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম যে ভাষাগত প্রয়োগ কবিতার ক্ষেত্রে, তখন কিন্তু বিশেষ করে মহাকাব্যে আপনারা যদি মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যটার দিকে কখনো এরকম সুযোগ হয় কিছু লাইন পড়ার, দেখবেন যে তিনি খুব কমই একটা শব্দ দুইবার ব্যবহার করেছেন। তাহলে একটা শব্দের সমার্থক শব্দ কিন্তু তিনি বেশি ব্যবহার করেছেন। যেরকম যারা লেখালেখি করেন তারা খুব একটা চান না যে একই শব্দ বারবার ব্যবহার করতে, তার মানে তার প্রতিশব্দ বা সমার্থক শব্দটা ব্যবহার করে। সেখান থেকেই সেগুলোকে জড়ো করে কিন্তু আমরা এই যেরকম পাই যে আকার শব্দের সমার্থক শব্দ কোনটি। তারপর দেখুন আগুন, আগুন এটি খুব আসে। আগুন, আগুন শব্দের সমার্থক শব্দ হচ্ছে অগ্নি, অনল, অগ্নি, অনল। যেমন ক্রোধানল, ক্রোধ যুগ অনল, ক্রোধের আগুনে। তারপর আমরা পাচ্ছি পাবক, পাবক, হুতাশন, হুতাশন। তাহলে দেখুন এই যে এগুলো কিন্তু ব্যতিক্রম, এগুলো কিন্তু সহজে আমরা জানি না, কিন্তু এটা জানি অগ্নি, আগুন, অনল, এরকম আমরা জানি, ফলে এটি খেয়াল রাখতে হবে। তারপর দেখুন যে ইচ্ছা, ইচ্ছা শব্দের যে সমার্থক শব্দগুলো কি কি? প্রচুর রয়েছে। ইচ্ছা শব্দের সমার্থক শব্দ হচ্ছে যে আগ্রহ। ধরুন যে আগ্রহ, এই বিষয়ে আমার আগ্রহ রয়েছে, ইচ্ছা রয়েছে। তারপর হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এরকম রয়েছে। তারপর আমরা দেখি অভিলাষ, অভিলাষ, প্রার্থনা, অভিলাষ, প্রার্থনা। তারপর আর কি কি হতে পারে? ইচ্ছা শব্দের আগ্রহ, অভিলাষ, ইচ্ছা, স্পৃহা, অভিপ্রায়, স্বাদ, স্পৃহা, স্পৃহা, তারপর স্বাদ। অনেক সময় বলি আমরা এরকম যে স্বাদ আছে সাধ্য নেই, স্বাদ আছে, যে আমরা গরিব মানুষ আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। তাহলে স্বাদ মানে কি? ইচ্ছা বা আগ্রহ। তারপর আমরা অভিপ্রায়, তাহলে অভিলাষ একটা পেলাম, একটা হচ্ছে অভিপ্রায়, ইচ্ছা, অভিলাষ, অভিপ্রায়। এরপর আমরা পাচ্ছি অভিরুচি, মনোরথ, অভিরুচি, মনোরথ। দেখুন মনোরথ মানে কি? মনের ইচ্ছা, বাসনা। এখানে আরেকটি শব্দ দিই যে বাসনা, এটিও কিন্তু ইচ্ছা শব্দের মধ্যে আসে। প্রবৃত্তি, কামনা, অভিপ্সা, অভিপ্সা, তারপর বাঞ্ছা, তারপর দেখা যাচ্ছে কামনা। তাহলে
অভিপ্রায় বা ইচ্ছা, ইচ্ছা শব্দের কত রকমের শব্দের ভেরিয়েশন। এর জন্য বলা হয় যে বাংলা ভাষা একটু কঠিন, কিন্তু বাংলা ভাষা সমৃদ্ধশালী একটি ভাষা। কারণ কি, বাংলা ভাষা দেখুন যে ইংরেজিতে ইউ দিয়ে কি বোঝাচ্ছেন, যে তুমি, তোমরা, সব, কিন্তু বাংলায় সেগুলো আলাদা 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 ভাবে রয়েছে। ফলে বাংলা ভাষা যখন আপনি ব্যবহার করছেন, ধরেন আপনি একটা এখানে নাটক বা কবিতা বা ছোট গল্প বা উপন্যাস লিখছেন, তখন আপনার কিন্তু বারবার ইচ্ছা শব্দটি লিখতে হবে না। তো আপনি এখানে আগ্রহ ব্যবহার করতে পারবেন, অভিপ্রায় ব্যবহার করতে পারবেন, অভিলাষ ব্যবহার করতে পারবেন, অভিরুচি ব্যবহার করতে পারবেন, তারপর বাসনা, কামনা, প্রত্যাশা, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তার মানে কি, এখানে বহু ডাইভার্সিফাইড শব্দ রয়েছে, যে কারণে বাংলা ভাষা অনেক সমৃদ্ধ একটি ভাষা এবং এটি কিন্তু বহু বৈচিত্র্যময় একটি ভাষা। তারপর দেখুন কন্যা, তাই না? তো ডটার, ইংরেজিতে যেটি ডটার একটা শব্দেই শেষ, কিন্তু বাংলায় কি, যে কন্যা, সেটি হচ্ছে দুহিতা, দুহিতা, তনয়া। কন্যা হচ্ছে দুহিতা, তনয়া নন্দিনী, মেয়ে, এটার সাথে আমরা পরিচিত। তারপর হচ্ছে দুহিতা, তারপরে আত্মজা, তারপর আমরা কি পাচ্ছি, যে দুহিতা, আত্মজা। কন্যার ক্ষেত্রে আরো আছে যে পুত্রী, ঝি, পুত্রী ঝি। তাহলে এই যে কন্যা, তো দেখা যাচ্ছে যে এই শব্দটি যখন আমরা ব্যবহার করি, তার যে ভ্যারিয়েশন সেটি কিন্তু এখানে লক্ষ্য করার মতো। এরপর রয়েছে যে আমরা যদি আরো খেয়াল করি, বেশ কিছু রয়েছে, যে ধরুন যে চাঁদ, গৃহ, গৃহটা আমরা লিখব গৃহ। তাহলে গৃহ শব্দের কি কি দেখুন, আলয়, আলয়, আলয় মানে গৃহ। তারপর বাড়ি, আরো আছে নিকেতন, তারপর আধার, তাই না? আর কি কি হতে পারে, যে গৃহ, আলয়, ঘর, তারপর বাড়ি, নিলয়, নিকেতন, নিলয়, 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 নিকেতন, তারপর হচ্ছে ভবন। দেখুন, এক গৃহ শব্দেরই কত রকমের সমার্থক শব্দ রয়েছে। তারপর হচ্ছে সদন, যেমন মাতৃ সদন, মায়ের বাড়ি, তাই তো? সদন, এটি কিন্তু ইম্পর্টেন্ট একটি শব্দ। মাতৃ সদন, মাতৃ সদন নামটা আপনারা অনেক শুনে থাকবেন। তারপর আরো আছে আগার, আবাস, আগার, আবাস, কুটির। দেখুন এটি কিভাবে আসে, যে আগার, আগার, যেমন কারাগার, কারাগার, কারাগার শব্দের সাথে কিন্তু এই আগার শব্দটি আসে। যেমন মাতৃ সদন, সদন এর সাথে মাতৃ সদন। প্রতি জেলায় উপজেলায় কিরকম মাতৃ সদন চিকিৎসা কেন্দ্র থাকে, এরকম দেখা যাচ্ছে মাতৃ সদন, তাহলে মায়ের বাড়ি, এরকম বোঝাচ্ছে। তাহলে দেখুন যে সদন, নিকেতন, নিকেতন, তারপর আলয়, যেমন বিদ্যালয়, বিদ্যার কেন্দ্র বা বাড়ি। তাহলে কি দাঁড়াচ্ছে, বাড়ি তো আছেই, এটি সবাই পারে। আধার আছে, নিলয় একটু ব্যতিক্রম, কুটির সম্পর্কে অনেকে জানে, আবাসও জানে। তাহলে সদন, নিকেতন, আলয় এগুলোর মধ্যে যদি থাকে, তখন কিন্তু আমরা ভুল করে ফেলি। কাজে যেগুলো ব্যতিক্রম এবং আমরা জানি না, সেগুলো আমরা বেশি বেশি পড়বো, তাহলে আমাদের বেশি এখানে মনে থাকবে। তারপর দেখুন যে চাঁদ, এটি খুব ইম্পর্টেন্ট, কারণ এটি অনেক আসে। দেখুন চাঁদ, চাঁদ নিয়ে যখন কবিতা লেখে বা চাঁদ নিয়ে যখন কোনো লেখা লেখে, তখন কিন্তু বারবার এরকম আসে। অধিকাংশ সমার্থক শব্দ কিন্তু সাহিত্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, সাহিত্যিক যে লেখাগুলো রয়েছে সেগুলোর মধ্যে ব্যবহার হয়। ধরুন সংবাদপত্রের ক্ষেত্রে আপনি খুব একটা এগুলো পাবেন না, সংবাদপত্রের নিউজ বা যে কোনো লেখা। কিন্তু যখন কোনো গল্প, উপন্যাস, ছড়া, আবৃত্তি, এগুলো কবিতা, এগুলোর মধ্যে আমরা যাব, তখন দেখা যাচ্ছে যে সমার্থক শব্দের ব্যাপক প্রয়োগটা
আমরা তখন খেয়াল করি। ফলে এখানে চাঁদ হচ্ছে চন্দ্র, শশী, এটাও অনেকে জানে। তারপর হচ্ছে চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, শশধর, শশাঙ্ক, আরো রয়েছে চন্দ্র, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, বিধু, সোম। দেখুন আমরা জানি যে সোমবার, তাই না? তাহলে এটি কিন্তু ঝামেলা তৈরি করতে পারে। সোম অর্থ কি? যেহেতু প্রচলিত বিষয়গুলো দিয়ে আপনাকে কনফিউজ করতে পারে, তাহলে এটি প্রচলিত। যেহেতু আপনার মাথায় কাজ করবে সোম, সোম মানে তো সোমবার শব্দটার সাথে আমরা পরিচিত। তাহলে সোম কি বোঝাচ্ছে? সোম মানে হচ্ছে চাঁদ। তাহলে এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপর সুধাংশু, সুধাংশু, হিমাংশু, শীতাংশু, সুধাংশু, সুধাংশু, হিমাংশু, সুধাংশু, হিমাংশু, শীতাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু। তারপর রয়েছে শীতাংশু, তিনটা সু দিয়ে, শীতাংশু, সুধাংশু, হিমাংশু, শীতাংশু। এরপর আমরা পাচ্ছি যে নিশাকর, নিশাকর, নিশা মানে রাত্রি, রাত্রিবেলা কি করে সে আলো জ্বালে, তাহলে নিশাকর। এরপর আমরা আরো পাচ্ছি যে মৃগাঙ্ক, মৃগাঙ্ক, এটিও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ব্যতিক্রম গুলো আমরা একটু আগে মুখস্থ করব। যেরকম দেখা যাচ্ছে যে মৃগাঙ্ক, তারপর হচ্ছে ইন্দু, ইন্দু এটিও কিন্তু খেয়াল করার বিষয়। তাহলে এই যে এক, তারপর দেখুন যে মৃগাঙ্ক, মৃগাঙ্ক এটি হচ্ছে এক, দুই, এটি কিন্তু আমরা সহজে জানি না, একটু ব্যতিক্রম। তারপর দেখাচ্ছে যে সোম, এই যে এটি বিধু, তারপর শশাঙ্ক, তাই না? তো এটা আমরা জানি। শশী অনেকে পরিচিত, চন্দ্র, চাঁদ এগুলোর সাথে পরিচিত। কিন্তু শীতাংশু, নিশাকরটাও ধরতে পারবে, নিশা মানে রাত্রি, তো নিশাকর ধরা যায়। তাহলে সুধাংশু, হিমাংশু, শীতাংশু, শশধর, শশাঙ্ক, বিধু, এগুলো হচ্ছে এখানে যে পরিচিতি, চাঁদ শব্দের পরিচিতির মধ্যে আমরা এখানে পাচ্ছি। তারপর দেখুন এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে চুল, তাই না? যে কবিতার ক্ষেত্রে আমরা এরকম পেয়ে থাকি চুল, চুল তার কবেকার, বিদিশার, নিশা, এরকম আছে না বনলতা সেন যে কবিতা, সেখানে। তাহলে চুল শব্দের সমার্থক শব্দ হচ্ছে কেশ, অলক, চিকুর। কেশ এটা সবাই পরিচিত, কেশ, অলক, চিকুর। দেখুন এটি কি খুব পরিচিত সবাই? মনে হয়তো না। কেশ, অলক, চিকুর। তাহলে চিকুর শব্দটা ব্যতিক্রম। তারপর কুন্তল, কবরী, কবরী, কুন্তল, কুন্তল, কবরী। তাহলে মোটামুটি পরিচিত আমরা হচ্ছে যে এই যে এটা আর এটা, এই দুইটার সাথে। কিন্তু দেখুন এই যে চিকুর, কুন্তল, কবরী, কবরী একজন, কবরী নামে একজন নায়িকা রয়েছে, তাই না? বাংলাদেশের অনেক বিখ্যাত একজন নায়িকা। তাহলে এটাও আসতে পারে যে কবরী শব্দটি সমার্থক শব্দ কোনটি, বা চুল শব্দের সমার্থক শব্দ কোনটি। তাহলে কবরী আসতে পারে, চিকুর আসতে পারে, কুন্তল আসতে পারে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম দিয়ে একটাও দিতে পারে বা তিনটাও দিতে পারে। তিনটা দিয়ে একটি বলবে যে কোনটি নয়। প্রশ্ন দুই ভাবে হতে পারে, যে নিচের কোনটি সমার্থক শব্দ নয়, চুল শব্দের সমার্থক শব্দ নয়। আবার আসতে পারেন যে নিচের কোনটি চুল শব্দের সমার্থক শব্দ। এখন আপনি যদি আধা আধা পড়েন বা অল্প একটু পড়েন, দুই একটা পড়েন, তখন কিন্তু আপনার কনফিউশন তৈরি হবে। কারণ কি, ওই যে চারটা যে অপশন থাকবে, তখন আপনার মাথায় কাজ করবে আমি তো সবগুলো পারি না। তাহলে ওখান থেকে ওর ভিতরে গিয়ে যে এটা আছে কিনা, গ বা ঘ আছে কিনা, ফলে ঝামেলা তৈরি হতে পারে। তারপর দেখুন আরো আছে চোখ, চোখ দিয়ে আমরা লিখব যে চোখ, এগুলো প্রচলিত গুলো, যেগুলো বেশি ব্যবহৃত হয় আমাদের চোখের, আমাদের সামনে আসে, তো যেগুলো
বেশি পরিচিত শব্দ, সেগুলোর সমার্থক শব্দগুলোই আমরা বেশি লিখছি আগে। চোখ হচ্ছে চক্ষু, নয়ন আখি, চক্ষু এটাও আমরা পরিচিত, নয়ন। তারপর অক্ষি, তারপর হচ্ছে আখি, এটিও পরিচিত। তো অক্ষি এখানে ইসে ব্যবহার হয়, এই যে তৎসম শব্দে, আর আখি হচ্ছে তদ্ভব শব্দে ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি নেত্র লোচন। দেখুন এই যে এটা বেশি আসে, নেত্র লোচন। তাহলে নেত্র এবং লোচন মাস্ট মুখস্থ করতে হবে। তাহলে লোচন যেমন আয়ত লোচনা, সমাসের মধ্যে এটা পাবেন, আয়ত লোচনা। তাহলে এটির ব্যাস বাক্য হচ্ছে আয়ত লোচন যার, অর্থাৎ যার চোখ কিসের মতো, যে আয়তাকার, তাই না? লোচন মানে কি, চোখ। ফলে আমরা বলছি যে আয়ত লোচন যার, আয়ত লোচনা। তারপর কমলাক্ষ, কমলের ন্যায় অক্ষি যার। তাহলে কমলের ন্যায় বহুব্রীহি সমাস, অক্ষি, অক্ষি যার, এটি হচ্ছে কমলাক্ষ। তাহলে দেখুন কমলের ন্যায় অক্ষি যার, কমলাক্ষ। তাহলে এই যে অক্ষি শব্দটা ব্যবহার করছে, এটার অর্থ কি? এটির অর্থ হচ্ছে চোখ বা আখি। ফলে বিষয়টি এরকম ভাবে এখানে তৈরি হয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর দেখুন যে নদী, নদী শব্দটির সমার্থক শব্দ আমরা দেখব, যে নদী শব্দ খুবই গুরুত্বপূর্ণ সমার্থক শব্দের ক্ষেত্রে। তো এখানে কি আসতে পারে? নদী শব্দের সমার্থক শব্দ হচ্ছে নদ, গাং। এই যে গাং শব্দটি আমাদের গ্রামগঞ্জে ব্যাপকভাবে ব্যবহার হয়। গ্রাম, গাং, যে গাঙের ধারে, গাঙের মাছ, হ্যাঁ, গাং থেকে মাছ ধরে নিয়ে এসেছে। তার মানে দেখবেন যে আপনি যখন গ্রামের দিকে যাবেন, ছোট ছোট ব্রিজ থাকে, একদম ছোট ছোট ব্রিজের নিচে দেখবেন যে কিছু বেশি দূর না, ধরেন যে 10 ফুট, 20 ফুট, 50 ফুট একটু বিরাট গর্ত থাকে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে ওখানে মাছ টাছ ধরে মানুষ। এরপরে আবার ধান ক্ষেত। তো ওইসব জায়গাগুলোকে বলা হচ্ছে গাং। তাহলে নদী, তো দেখা যাচ্ছে যে নদী সমর্থক শব্দ মানে একটু বড় আকারের, যদি একটা খালের মতো থাকে, সেটাও এটার সমার্থক শব্দ হিসেবে, গান হিসেবে ব্যবহার হয়। তাহলে আমরা এখানে পাচ্ছি নদী, গান, স্রোতস্বিনী। স্রোতস্বিনী দেখুন এটি অনেক ইম্পর্টেন্ট, স্রোতস্বিনী। তারপর তটিনী, তটিনী, তটিনী ধারে মানে নদীর ধারে। প্রবাহিনী, নির্ঝরিণী, প্রবাহিনী, প্রবাহিনী। প্রবাহিনী কেন বলা হচ্ছে? এর প্রবাহ রয়েছে, ঢেউগুলো এরকম প্রবাহ হচ্ছে। তারপর নির্ঝরিণী, নির্ঝরিণী, তটিনী, প্রবাহিনী, নির্ঝরিণী। এরপর আমরা আর কি পাচ্ছি, যে দেখুন নদ, স্রোতস্বিনী, তটিনী, নির্ঝরিণী, প্রবাহিনী। তারপর আমরা আরো পাচ্ছি কল্লোলেরই, কল্লোল, তাই না? কল্লোল মানে কি? ঢেউ, তাই না? কল্লোলিনী। ফলে কিন্তু এই পার্থক্যগুলো দেখা যাচ্ছে আমাদেরকে বাক্য গঠনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পার্থক্য করে দেয়। আশা করি আমরা এখানে বুঝতে পেরেছি। তারপর হচ্ছে নারী, তাই না? নারী, তাহলে এটির সমার্থক শব্দ আছে মহিলা, তারপর স্ত্রী, এরকম আছে মহিলা, স্ত্রী, স্ত্রীলোক, মানবী, মানবী, স্ত্রীলোক। নারী, মহিলা, স্ত্রী, মানবী, স্ত্রীলোক,
তারপর হচ্ছে এখানে আরো রয়েছে মেয়ে ললনা, অঙ্গনা বনিতা, মেয়ে ললনা, তারপর হচ্ছে অঙ্গনা এবং বনিতা, এটি খুব ইম্পর্টেন্ট। অঙ্গনা বনিতা, যেখানে আমরা আটকে যাই যে এই শব্দটি আমাদের কিন্তু ঝামেলা তৈরি করে, এটি আমরা অনেক সময় পাই না। স্ত্রীলোক বললে পারবে, স্ত্রী পারবে, মহিলা পারবে, নারী পারবে, মানবী এটাও পারবে, মেয়ে এটাও পারবে। তার মানে এই যে এই তিনটা, ললনা, একটা গান আছে না মেলায় যাই রে, সেখানে কি আছে, ললনারা বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায় রে মেলায় যাই রে। তাহলে ললনারা হেঁটে যায়, ললনা এখানে নারী অর্থ সমার্থক শব্দে ব্যবহৃত হচ্ছে। আর অঙ্গনা এটি হচ্ছে ব্যতিক্রম, যেটি আমরা জানি না। তো সবকিছু জানা সম্ভব হয় না, তবে যেহেতু সিলেবাসে আছে আমাদের জানতেই হবে, কারণ কোথা থেকে একটা নাম্বার আসবে, আমাদের লক্ষ্য কি, আমাদের লক্ষ্য হচ্ছে যে ফুল মার্কস, এখানে যত মার্কস থাকবে সেটা অর্জন করা, কাজে কোনোটাকে বাদ না দেওয়াই ভালো। এবং এগুলো জানা থাকলে খুব উপকার হয়, কারণ এগুলো দেখা যাচ্ছে ভর্তি পরীক্ষার সময় উপকার হয়, তারপর চাকরি পরীক্ষার জন্য এগুলো হেল্প করে। এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে পরে গিয়ে পড়তে হয়, কাজে পরে পড়ার থেকে যতটা সম্ভব আগে পড়ে নেওয়াই ভালো। তারপর দেখুন পদ্ম, পদ্ম শব্দটি অনেক আসে, যে পদ্ম শব্দটির অর্থ কি, যে কমল, পদ্ম শব্দটি আসে কমল। তারপর হচ্ছে উৎপল, পঙ্কজ, উৎপল, পঙ্কজ। তারপর দেখা যাচ্ছে যে আরো আছে এখানে, এখানে আমরা পাচ্ছি পদ্ম, তারপর পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, কুমুদ, কুবলয়, শতদল, এটি অনেক বেশি ব্যবহৃত হয় শতদল। আমি যে কমল, কমলের ন্যায় অক্ষি যার, তার মানে পদ্মের ন্যায় চোখ যার। তাহলে নীল উৎপল, নীল যে উৎপল, তাহলে যে পদ্মটা নীল রঙের, নীল উৎপল। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, হ্যাঁ, তাহলে পঙ্কজ। তাহলে শতদল, এটি খুব ইম্পর্টেন্ট, এটি আসে শতদল। আরো আছে যে রাজীব, অরবিন্দ, নলিনী, সরোজ, রাজীব, অরবিন্দ, নলিনী, রাজীব, অরবিন্দ, নলিনী, সরোজ। দেখুন এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সরোজ এই শব্দটা প্রচুর ব্যবহৃত হয়। যেগুলো প্রচুর ব্যবহৃত হয় কিন্তু আমরা জানি না, সেগুলোই আসার চান্স বেশি থাকে। ফলে পদ্ম শব্দটির সাথে দেখুন এই যে রাজীব, রাজীব শব্দের যে অর্থ পদ্ম, সেটি কিন্তু আপনাকে মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। তারপর আরো আছে পৃথিবী, পর্বত, পর্বত আছে, এর মধ্যে রয়েছে পর্বত। তো পর্বতের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যে পাহাড়, অদ্রি, ভূধর, পাহাড়, অদ্রি, ভূধর, ভূধর। তারপর আরো পাচ্ছি শৈল, অচল, শৈল, অচল। অচল কেন বলা হচ্ছে, সে তো চলতে পারে না, তাই না? পাহাড় কি চলতে পারে বা পর্বত কি চলতে পারে, তাই এর নাম, আরেকটা নাম হচ্ছে অচল। তাহলে এটি অনেকে জানে। তাহলে যেটি হচ্ছে ভূধর, শৈল, এরকম। গিরি, গিরি শব্দটাও পাহাড়ের শব্দ, সমার্থক শব্দ হিসেবে আসে, কাজে আমরা এখানে এগুলো পাচ্ছি। তারপর আরো আছে যে পৃথিবী, তাই না? পৃথিবী অনেক ইম্পর্টেন্ট একটি শব্দ, পৃথিবী। পৃথিবী শব্দের সমার্থক শব্দ প্রচুর, সমার্থক শব্দ রয়েছে, কিরকম, জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, নিখিল,
জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, নিখিল। তারপর হচ্ছে ধরণী, ধরিত্রী, বসুমতী। ধরণী, ধরিত্রী, বসুমতী। ধরণী, এখানে নিখিল, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা। আরো আছে বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূ মানে পৃথিবী। তারপর হচ্ছে দুনিয়া, পৃথ্বী, একটা শব্দ আছে পৃথ্বীরাজ, পৃথ্বী, তাহলে পৃথ্বী মানে পৃথিবী, পৃথ্বীরাজ মানে পৃথিবীর রাজা। বসুধা, তারপরে অবনী, মর্ত, মর্ত মানে মর্তে মানে পৃথিবীতে। তারপর বসুধা, অবনী, এগুলো সবকিছুই কিন্তু পৃথিবী শব্দের সমার্থক শব্দ। এরপর আরো আছে মেদিনী, ক্ষিতি, মেদিনী, মেদিনী, ক্ষিতি। দেখুন সন্ধি, সন্ধি বিচ্ছেদ করতে গেলে কিন্তু একটা শব্দ আসে যে ক্ষিতীশ, তাহলে ক্ষিতীশ, ক্ষিতির ঈশ্বর, ক্ষিতীশ। তাহলে দেখা যাচ্ছে যে এই যে পৃথিবীর ঈশ্বর, তাই না, পৃথিবীর ঈশ্বর, তাহলে ক্ষিতীশ, ক্ষিতীশ যখন এরকম আসে, ক্ষিতি পৃথিবী। তাহলে দেখুন কতগুলো আছে, ভুবন, সংসার, বিশ্ব, নিখিল, এই যে এটি ইম্পর্টেন্ট, ক্ষিতীশ থেকে ক্ষিতি, বসুমতী, পৃথ্বী, মর্ত, বসুধা, অবনী। এরকম রবীন্দ্রনাথের কবিতা এরকম পাবেন, অবনী পরে। তাহলে এরকম অনেক ধরনের কিন্তু শব্দের পৃথিবী শব্দের সমার্থক শব্দ আমরা এরকম পেয়ে যাচ্ছি। তারপর দেখুন আরেকটি শব্দ রয়েছে বন। বন শব্দটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোন অর্থে আমরা দেখব যে বন, অরণ্য, জঙ্গল, এটা আমরা জানি, এটা অনেকেই জানে, অরণ্য, জঙ্গল। কিন্তু যেগুলো আমরা জানি না সেগুলো আগে মুখস্থ করতে হবে। অরণ্য, জঙ্গল, কানন, বনানী, এই যে এখানে আসতে হবে, কানন, বনানী। এই যে এটি কিন্তু ইম্পর্টেন্ট, এই ঢাকা শহরে একটি এলাকার নামও আছে বনানী। তাহলে অরণ্য, জঙ্গল, কানন, বনানী, যেহেতু এটি ব্যতিক্রম তাহলে সেটি আমাদের মাথায় রাখতে হবে। তারপর আরো আছে বিপিন, কুঞ্জ, কান্তার, কুঞ্জ, কান্তার। তারপর আছে যে বিপিন, ক্ষুদ্র কাঞ্জার, বিপিন, অটবি, এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটিও কিন্তু পরীক্ষায় বেশি আসে যে অটবি। তাহলে অটবি জানতে হবে, এখানে বনানী জানতে হবে, কান্তার, কান্তার, বিপিন, এগুলো কিন্তু মোটামুটি আমরা জানি। ফলে অনেক অনেক ধরনের এরকম বিষয় রয়েছে। তারপর আমরা দেখব যে মেঘ, মেঘ দিয়ে একটি দেখব যে মেঘ দিয়ে কি রয়েছে, জলধর, মেঘ, মেঘ দিয়ে রয়েছে জলদ, অর্থাৎ যে জল ধারণ করে, মেঘের মধ্যে কি জল রয়েছে, আছে না, জলধর, জলধর, মেঘ থেকে পাচ্ছি জলদ, জলধর। তারপরে নীরদ, বারিদ, নীরদ, বারিদ, এই যে ঘন, এটিও বোঝা যায়, ঘন মানে ঘনীভূত থাকে একেবারে। তো সেটি হচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে মেঘ, কিন্তু এটা কিন্তু বোঝা যায় না, নীরদ এবং বারিদ। ফলে এটি আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। জলধর তারপরেও বোঝা যায় যে জলের মধ্যে জল ধারণ করে আছে, কারণ বৃষ্টি মেঘের মধ্যে তো জল থাকে। এরপর আমরা আছি যে জিমুত, অভ্র, অম্বুবাহ, জিমুত, জিমুত, অভ্র, অম্বু, অম্বু বাহ। তাহলে এখানে আমরা পাচ্ছি ঠিক এরকম
দেখুন যে অনেকগুলো কিন্তু মেঘ শব্দের মধ্যে পেলাম। এবারে আমরা যদি দেখি রাজা, তো রাজা শব্দটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট সমার্থক শব্দের ক্ষেত্রে বা প্রতিশব্দের ক্ষেত্রে। তো রাজা শব্দের কিন্তু অনেক ধরনের নাম রয়েছে। নৃপতি, নৃপতি, তারপর হচ্ছে নৃপতি, তারপর সম্রাট, বাদশাহ, সম্রাট, বাদশাহ, নৃপতি, সম্রাট, বাদশাহ, ভূপতি, ভূপাল, ভূপতি। দেখুন সবগুলোর সাথে পতি পাচ্ছেন, ভূপতি অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়ার সে কিন্তু দেখা যাচ্ছে অধিপতি, ভূপাল। তাহলে সম্রাট আমরা জানি, নৃপতি, বাদশাহ এটাও আমরা জানি, ভূপতি আর ভূপাল এটা একটু বিশেষভাবে আমরা যদি খেয়াল রাখি তাহলে কিন্তু সেটি মনে থাকবে। এরপর আমরা আসবো যে সমুদ্র, সমুদ্র শব্দটি সমার্থক শব্দ। সমুদ্র, সমুদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে কি কি পাচ্ছি, যে সাগর, সাগর আমরা জানি, সিন্ধু এটিও আমরা জানি, মহাসাগর। তারপর হচ্ছে জলধি, জলধি, জলধি এটি কিন্তু সাগরকে বোঝাচ্ছে। তারপর পাথার, এই যে ব্যতিক্রম গুলো আমি লিখি, পাথার, রত্নাকর, রত্নাকর কারণ কি, সমুদ্রের তলদেশে খালি রত্ন আছে, তাই নাকি, রত্নাকর অর্থাৎ রত্ন ধারণ করেছে। তাহলে সমুদ্রের তলদেশে জানা অজানা প্রচুর রত্নের সমাহার রয়েছে, তাহলে রত্নাকর। এরপর আমরা পাচ্ছি যে নীলাম্বু, পয়োধি, নীলাম্বু, নীলাম্বু, পয়োধি, পয়োধি এটি অনেকেই আমরা জানি না, তো দেখা যাচ্ছে যে এটি একটু আমি মার্ক করে দিলাম, পয়োধি। তারপর বারিধি, বারিধি। এরপর আরো আছে বারীন্দ্র, অর্ণব, বারীন্দ্র, অর্ণব, পারাবার, বারীন্দ্র, অর্ণব, পারাবার। এরকম ভাবে অনেকগুলোই আমরা যে সমুদ্র শব্দের সমার্থক শব্দ এগুলো পেয়ে থাকি। অকুল, অকুল এবং পাথার, তো এই যে পাথার লিখেছি, তো অকুল মানে সহজে আপনি কুল কিনারা খুঁজে পাবেন না, সাগর তো বিশাল, তাই না। তারপর আছে সাপ, দেখুন সাপ শব্দটি এখানেও খুব ইম্পর্টেন্ট, যে সর্প, ওহি, সর্প বোঝা যাবে, সর্প, তারপরে ওহি, তারপর ফণি, ফণি শব্দটির সাথে আমরা এরকম পরিচিত ভুজগ, ভুজঙ্গম, ভুজগ, ভুজঙ্গম। তারপর হচ্ছে ৮০-২০, দেখুন এই কথাটি কি বুঝাচ্ছে, এটি হচ্ছে বহুব্রীহি সমাস, ৮০-২০। তাহলে ৮০, ৮০তে ২০ বার, ৮০ মানে কি, দাঁত, তাহলে দাঁতে ২০ বার, অর্থাৎ লেজে যে বিষ থাকে, সাপ যখন ছোবল মারে তো তার দাঁতের যে ছিদ্র আছে, দাঁত দিয়ে আগে ছিদ্র করে এবং দাঁতের মধ্যে যে ছিদ্র আছে ওই লেজের বিষ ছিদ্র দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে। ফলে এই যে আমরা যে বলছি যে ৮০-২০, তাহলে ৮০তে ২০ বার, ৮০ মানে দাঁতও গুরুত্বপূর্ণ না, বিষও গুরুত্বপূর্ণ না, কিন্তু তাকে কি বোঝাচ্ছে, সাপকে বোঝাচ্ছে। এই কারণে পূর্বপদ পরপদ কোনোটি যেহেতু প্রধান নয়, তাই এটিকে বলা হচ্ছে যে বহুব্রীহি সমাস। ফলে ৮০-২০ শব্দটি কিন্তু গুরুত্বপূর্ণ। উরগ, আরো আছে যে উরগ, বিষধর এটা বোঝা যায়, উরগ, পণ্যক, উরগ, পণ্যক। ফলে এই ব্যতিক্রম গুলো কিন্তু আমাদের বেশি বেশি এখানে পড়তে হবে মনে রাখার জন্য। তারপর আমরা আরো যদি বলি যে সুন্দর, সুন্দর এখানে অনেক আছে, মনোহর,
তারপর হচ্ছে আরো আছে শোভন, সদৃশ, চারু, চারু, শোভন, সদৃশ, শোভন, সদৃশ, কমনীয়, কান্তিমান, কমনীয়, কান্তিমান, লাবণ্যময়, এরকম অনেক কিছু হতে পারে সুন্দর দিয়ে। তাহলে সুন্দর শব্দটি কিন্তু একটা বহুমাত্রিক বৈচিত্র্যময় এখানে বিষয় রয়েছে। তারপর আমরা যদি বলি যে সূর্য, সূর্য দিয়েই আমরা শেষ করব। সূর্য অনেক গুরুত্বপূর্ণ। তো সূর্য হচ্ছে দিনমণি, দিনমণি। তারপর প্রভাকর, প্রভাকর মানে প্রভাতে সে কর মানে আরোপ করে যে তার যে কিরণ সেটা চলে আসে। তাহলে কি পাচ্ছি? সূর্য হচ্ছে রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য। রবি, এগুলো সবই দেখবেন যে অনেকের নাম। তপন, ভানু, আদিত্য, এই সব কিছু কিন্তু আমরা নাম হিসেবে পেয়ে থাকি। দেখুন যে রবি কারো নাম পেয়ে যাবেন, তপন নামে পাবেন, ভানু নামে পাবেন, আদিত্য নামে পাবেন। তারপর আরো আছে সবিতা, দিবাকর, সবিতা। এই যে এটি একটু ব্যতিক্রম মনে হবে যে নারীর নাম, সবিতা। তারপর হচ্ছে দিবাকর, দেখুন প্রভাকরের নিচে দিবাকর লিখলাম, এগুলো বোঝা যাচ্ছে। তারপর আরো আছে যে বিভা বসু, দিনমণি, বিভা, বিভা বসু, দিনমণি। তারপর আরো রয়েছে বিভা বসু, দিনমণি, মার্তণ্ড, অরুণ, মার্তণ্ড, অরুণ। আশা করি আমরা বুঝতে পেরেছি যে সূর্য এর সাথে এই সমার্থক শব্দগুলো কি কি। মোটামুটি এগুলো যদি আমরা পড়ি, এর সাথে আরো রয়েছে আমরা স্ত্রী, এটি একটু লিখবো যে স্ত্রী শব্দের সমার্থক শব্দ কিরকম। যে দেখুন এটারও কিন্তু বহুমাত্রিক যে ধরন রয়েছে সেটি এরকম। পত্নী, পত্নী, তারপর ভার্যা, তারপর সহধর্মিণী, এটা অনেক পরিচিত, সহধর্মিণী, ধর্মিণী। তারপর আরো রয়েছে অর্ধাঙ্গিনী, দ্বারা, জায়া, দ্বারা, দ্বারা, তারপর হচ্ছে জায়া, এরকম অনেকগুলোই রয়েছে। তারপর বধূ, বিবি, বেগম, গৃহিণী। তো দ্বারা হচ্ছে একটু ব্যতিক্রম, সেটা আমরা যদি মনে রাখি। জায়া ও পতি, যেমন দম্পতি একটা কথা রয়েছে দ্বন্দ্ব সমাসে, তখন বলা হয় জায়া ও পতি। তার মানে কি? জায়া মানে স্ত্রী আর পতি মানে স্বামী। আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং এগুলো যদি আমরা প্র্যাকটিস করি আশা করি আমরা উপকৃত হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।